আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। আমাদের দেশে এখন আমরা যে কোরবানির পশু, সেই কোরবানির পশুর যেই চাহিদা এবং যোগান, সেই জায়গাটাতে কিন্তু এখন আমরা স্বয়ংসম্পন্ন হয়ে গেছি। স্বয়ংসম্পন্ন হয়ে গেছি মানে হচ্ছে যে আগে আমাদের দেশে বিপুল সংখ্যক গরু ভারত থেকে, মিয়ানমার থেকে আসতো। ভারত থেকে আমরা আমদানি করতাম, চোরাই পথে হোক বা বৈধ পথে হোক। মিয়ানমার থেকে আসতো চোরাই পথে। কিন্তু এখন আমাদের দেশে এইসব গরু না আসলেও আমাদের কিন্তু গরুতে আমরা স্বয়ংসম্পন্ন। কোরবানির সময়ও আমাদের গরুর ঘাটতি হয় না বা গবাদি পশুর ঘাটতি হয় না। আবার সারা বছরে যে আমরা এখন আমাদের যে মাংসের চাহিদা, সেটিও কিন্তু মোটামুটি পূরণ হয়। অ্যান্ড প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলেন যে আমাদের দেশে বিপুল সংখ্যক যে গরু গবাদি পশুর যে চাহিদা, সেটি আসলে কোথা থেকে পূরণ হয়। কোথা থেকে পূরণ হয় তার একটা অংশ, একটা চিত্র আপনাদেরকে আজকে আমরা দেখাবো। যে আমাদের দেশের যেই হাজার হাজার চর রয়েছে, সেই চরগুলোতে মানুষ কি বিপুল সংখ্যক গরু এবং ছাগল পালন করেন, মহিষ পালন করেন, এবং এগুলো কিভাবে আমাদের চাহিদা পূরণ করে, সেই চিত্রটা আপনাদেরকে আজকে দেখাবো। এই যে চিত্র যেটি আপনারা দেখছেন, এটি হলো কুড়িগ্রাম জেলার চর অষ্টমী, যেটি চিলমারির চর, সেই চিলমারির চরে। এবং এই যে রাজীবপুরে এসে বিভিন্ন চরে আমরা ঘুরে দেখেছি, এবং প্রত্যেকটা চরে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু এভাবে 5টা 7টা 10টা বা আরও 2টা 3টা, কমপক্ষে 2টা গরু লালন পালন করে অনেকেই। কেউ আবার ছাগল পালন করেন। ফলে এই চরের যে বাড়িগুলো, এবং এখানে কিন্তু কোনো আলাদাই যে আমরা খামারিরা যেভাবে ফিড দিয়ে গরু পালন করে, ফিড খাইয়ে যে গরু পালন করে, এইখানে কিন্তু সেই গরু না। এগুলো সব হচ্ছে উন্মুক্তভাবে পালন করা গরু, এবং এগুলো সব গরু খড় খায়, অথবা এগুলো উন্মুক্ত মাঠে এগুলো ছেড়ে দিয়ে লালন পালন করা হয়। ফলে এটি ওই যে আমরা দেশি গরু বলতে যেটিকে বোঝাই, বা দেশি গরুর মাংস বলতে, দেশি গরুর দুধ বলতে যা বুঝি, যদি আপনি প্রকৃতপক্ষে এখন খুঁজতে চান, তাহলে আপনাকে এই চরাঞ্চলগুলোতে যেতে হবে। কারণ আমাদের যে গ্রাম অঞ্চল আছে, সেই গ্রামগুলোতে কিন্তু এখন অনেকেই গরু লালন পালনের জন্য যদিও ন্যাচারাল পদ্ধতিতে অনেকেই করেন, আবার অনেকেই কিন্তু এখন ওই ফিডের উপরে বেশি নির্ভর করেন। কিন্তু এইখানে দেখেন এক একটা গৃহস্থ বাড়িতে কত বড় বড় খড়ের পালা, এবং এই যে গরুগুলো, সেগুলো উন্মুক্তভাবেই পালন করা হয়। এবং সেটি কতটা মানে এই গরুগুলোই কিন্তু শেষে, ওই যে আমরা বলি যে এখন আমাদের দেশে এত দেশি গরু কোত্থেকে কোরবানির সময় বাজারে আসে, আমরা যে অবাক হই দেখে যে এগুলো কোত্থেকে আসে। আসলে একটা বড় অংশ এই লালন পালন করা হয় দেশের চরগুলোতে, মানে নদীর চরগুলোতে, যেখানে মানুষ বসবাস করছে। তো তেমনই একটা জায়গায় আমরা গিয়েছিলাম সম্প্রতি, এই চিলমারির চর, চর অষ্টমী, রাজীবপুর, চর ভেলামারি, এইসব জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখেছি যে মানুষের এখানকার প্রধান যেই পেশা, তার মধ্যে কৃষি হচ্ছে অন্যতম। এবং এরপরে এই কৃষির পরেই কিন্তু মহিষ পালন, গরু পালন, ছাগল পালন, এগুলো হচ্ছে তাদের প্রধান। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এটি আছে। এই কারণে আমরা আমাদের যে এই যে ভারত বা মিয়ানমার থেকে গরু না আসলেও এখন কিন্তু আমরা আমাদের মাংসের চাহিদা বা যেই কোরবানির গরুর পশুর যে চাহিদা, সেটি আমরা নিজেরা পূরণ করে ফেলতে পারি। একই সাথে আমাদের যে দুধের যে চাহিদা, সেটিরও একটা বড় যোগান কিন্তু আসে এই চরাঞ্চলগুলো থেকে। যদিও এখানে চরাঞ্চল থেকে দুধ ঠিক কত পরিমাণে হয় কি যায়, সেটির পরিসংখ্যান স্পষ্ট নয়, কিন্তু একটা বড় ভূমিকা যে এই চরাঞ্চল পালন করে মাংস এবং দুধের চাহিদা মেটাতে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো চরাঞ্চলে গরু পালনের ক্ষেত্রে কিছু সুবিধা আছে। সুবিধাটা হলো যে যেটি, তারা যেহেতু কোথাও কোথাও অনেক ধান হয়, ভুট্টার চাষ করে, তো ধানের খড় বা ভুট্টার গাছ, কাঁচা গাছ, এগুলো সবই কিন্তু গরুর খাদ্য হিসাবে, ন্যাচারাল খাদ্য হিসাবে পরিচিত, এবং এগুলো দিয়ে তারা গরু পালন করেন। পাশাপাশি চরাঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণে উন্মুক্ত জায়গা রয়েছে, যেখানে অনেক কি বলে যে ঘাস আছে, সেগুলোতে কিন্তু গরু চড়ে বেড়ায়, সেটাও একটা ভালো বিষয়। এই যে দেখেন এখানে ধান রোপণ করা হয়েছে, আমরা যখন এই ভিডিওটা করছি আমন ধান রোপণ করা হয়েছে, পাশেই নদী থেকে সেচ কার্য চলে। তো এই যে মানে একটা ন্যাচারাল পদ্ধতিতে গরুর লালন পালন করা, এবং সেই গরুগুলো কিন্তু এখানে আসছে আমাদের এই প্রতিদিনের যে আমাদের চাহিদা, সেটি পূরণ করছে। এই কারণে বলছি যে চরগুলো এখন আর কিন্তু আমাদের যে চরগুলো, সেগুলো কিন্তু এখন আর অবহেলার জায়গা নয়। এখানে এখন বছরে 2টা 3টা ফসল হয়। অনেক জায়গাতে যেখানে ভালো জমি, 2টা 3টা ফসল হয়, বাদাম হয়, ভুট্টা হয়, গম হয়, তারপরে হচ্ছে আর এই যে মহিষ পালন, এগুলো তো পশুপালন, তো এগুলো আছেই।
আর এর মধ্যেই এই যে বলছি যে সবচেয়ে অন্যতম একটা বড় হচ্ছে গরু পালন। এখানে উৎপাদনের গরু পালনের খরচ কিন্তু অনেক কম। যদিও যখন বর্ষাকাল চলে আসে, বন্যার সময় কিন্তু তারা একটু বিপাকে পড়ে যান, এই কারণে যে বন্যার সময় অনেক বাড়িতে পানি উঠে যায়, তখন অনেক জমি তলিয়ে যায়, ঘাস থাকে না, তখন কিন্তু তারা গরু নিয়ে বিপদে পড়েন এবং এই সময়ে কিন্তু গরুগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি করে দিতে বাধ্য হন এবং এই সময়ে চরে কিছু কম দামে গরু অনেক সময় পাওয়া যায়। তো আমরা এই যে রাজীবপুরের এই যে মানে চিলমারির চরের এই চর অষ্টমী থেকে আমরা একটু রাজীবপুর যাব। রাজীবপুরে আপনাদেরকে দেখাবো। রাজীবপুরে একটা মাত্র হাট আছে বড় গরু বেচা কেনার জন্য, সেই রাজীবপুর হাট। সেই হাটে কিন্তু গরু বেচা কিনা হয় খুব সম্ভবত মঙ্গলবার বৃহস্পতিবার এরকম, আমার ঠিক দিনটা মনে নেই। তবে আমি যেদিন গেলাম সেদিন কিন্তু হাট পেয়েছিলাম এবং সেখানে দেখলাম যে দুপুরের পর থেকে ওই হাটে, ছোট্ট হাট, খুব বড় হাট না, কিন্তু চারিদিক থেকে সমানে গরু আসছে, সবাই গরু নিয়ে আসছেন। এখন কিন্তু অনেকে যে ছোট বাচ্চা সহ গরু বিক্রি করে দিচ্ছেন, কারণ এখন ঘাসের এই আমি যখন ভিডিওটা করি তখন কিছু পানি আসছে, বন্যা মানে বর্ষা, এই কারণে কিন্তু অনেকেই কিন্তু গরু বিক্রি করে দিচ্ছেন। আবার যখন এই পানি কমে যাবে, আবার যখন শীতের কাছাকাছি চলে আসবে, শীতের কাছাকাছি অর্থাৎ অক্টোবর নভেম্বরের দিকে আবার সবাই কিন্তু নিজে গরু কিনবেন এবং প্রত্যেকের বাড়িতেই কিন্তু তখন আবার গরু পালন করা হবে। তো এটি হচ্ছে সেই রাজীবপুরের হাট। রাজীবপুরের হাটে আমরা দেখলাম যে বিকেলবেলা অনেক গরু, আমি যখন এই ভিডিওটা করি তখন পর্যন্ত হাট পুরোপুরি জমে ওঠেনি। আমাদের হাতেও টাইম কনস্ট্যান্ট ছিল, একটু সময় কম ছিল, যে কারণে আমি যতটুকু পেরেছি ভিডিওটা ধারণ করেছি। যতটুকু তথ্য নিয়েছি যে এখানে প্রত্যেক হাটেই কিন্তু অনেক গরু ওঠে। দেখেন এই যে গরুটার চেহারাটা দেখেন, একটু ঘাসের অভাবে যে বা খাবারের অভাবে যে কিছুটা ভুগছে সেটি পরিষ্কার বোঝাই যায়। আর এই যে দেখেন এখন সবাই কিন্তু এই গরুগুলো বাছুর সহ বিক্রি করে দিচ্ছে। হয়তো উপায় নাই, অনেকের পালতে পারছেন না, এই কারণে বিক্রি করে দিচ্ছেন। তো এই কারণে এই সময়টাতে বর্ষাকালে বেশিরভাগ গরু মানুষ বিক্রি করে দেয়। আবার যখন সময় আসে তখন সবাই আবার গরুর বাছুর কিনেন এবং নতুন করে সেগুলো পালন করতে শুরু করেন। আর ঘাসও থাকে তখন অনেক। তো সব মিলিয়ে আসলে রাজীবপুর আগে, এই যে রাজীবপুর বলি, চিলমারি বলি, এগুলো আগে বলা হতো যে সবচেয়ে পিছিয়ে পড়া এলাকা, গরিব এলাকা, মঙ্গা কবলিত এলাকা বলা হতো। কিন্তু এখন এখানে সব কিছু মিলিয়ে আপনি কৃষিকাজ বলেন, মাছ ধরা বলেন এবং এই যে পশুপালন, সব মিলিয়ে কিন্তু এখানকার মানুষের জীবনে একটা বড় পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে এই পশুপালন, যে চরাঞ্চলে যে উন্মুক্ত পদ্ধতিতে পশুপালন, সেটা একটা বড় ভূমিকা রাখছে এবং আগামীতে আশা করা যায় যে এটি আরও অনেক বড় পরিসরে হবে। এখানে হয়তো বড় বড় খামার হবে, যেটি আমার কাছে মনে হয় উন্মুক্ত চরে সেই সময়ে বোধহয় চলে আসছে। তো দেখলেন যারা, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।